বন্ধুরা নমস্কার, যতন খুলুম খা। বন্ধুরা, আজকে কেউ আমাকে হোয়াটসঅ্যাপে একটা সংবাদ পাঠালো। এটা সন্দন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, আগরতলা থেকে প্রকাশিত সংবাদ সন্দন পত্রিকা, এটাতে প্রকাশিত হয়েছে। পত্রিকাটিতে যে সংবাদটি বেরিয়েছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সবার জন্য এবং রাজ্যের জন্য। বিশেষ করে এখানে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট এ সম্বন্ধে লিখেছে, কৃতির প্রার্থীপদ প্রশ্নের মুখে, সংরক্ষিত আসনে সংরক্ষিত কেন্দ্রের প্রার্থী উপজাতি নন। এটা হলো হেডলাইন। তো এটাতে যা বলা হয়েছে তার মূল কথা হলো, এই যে পূর্ব ত্রিপুরায় আপনার তিপ্রামথার, মূলত তো তিপ্রামথার যিনি ফাউন্ডার, ওনারই বোন, যদিও বিজেপির টিকিটে লড়াই করছেন, তিনি ছত্তিশগড়ের রাজপরিবারের বউ হওয়ার পরে সেখানে নাকি তিনি আর এসটি না। এমনিতেও আমরা জানি, আমি একটা ভিডিওতে বলেওছিলাম যে সুপ্রিম কোর্টের আদেশ উল্লেখ করে যে এক রাজ্যে আপনি যদি এসটি বা এসসি হন, তাহলে আর এক রাজ্যেও যে আপনি সেই সুবিধা পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ হলো, আপনি যে এক রাজ্যে, আপনি হয়তো ধরুন টাইটেল হলো সরকার, তো এই রাজ্যে সরকারের জন্য এসসি সুবিধা আছে, অন্তর্ভুক্ত। কিন্তু আপনি ধরেন আর একটা রাজ্যে গেলেন, ধরেন তামিলনাড়ুতে গেলেন, সেখানে সরকারের নামে কোনো টাইটেলে আপনার এসসি সুবিধা নাই, তো সেখানে আপনি পাবেন না। তো তিনি সেখানে গিয়ে নাকি ওনার নামের সঙ্গে যে দেববর্মা সেটা রাখেননি, সেটা ব্যবহার করেননি। তিনি সিং টাইটেলটি ব্যবহার করেছেন, যেটা ওনার শ্বশুরবাড়ির টাইটেল। স্বাভাবিকভাবে আমাদের দেশের প্রথা অনুসারে মেয়েরা বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর টাইটেলটা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে তিনিও তা করেছেন, তাতে অবাক হওয়ার কিছুই নেই। সেখানে তিনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন 2018 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কাওয়াধা আপনার কেন্দ্র থেকে। সেখানে তিনি নাকি নির্দল হিসেবে লড়াই করেছিলেন, জিততে পারেননি, তবে তার জামানত নাকি বাজেয়াপ্ত হয়। মানে সেখানে জনপ্রিয়তার লেভেলটা, এটা এই তথ্যে বোঝা যায়। আর তিনি যে হলফনামা দায়ের করেছিলেন ছত্তিশগড় বিধানসভা কেন্দ্রের নির্বাচনে দাঁড়িয়ে, তাতে নাকি দেববর্মা পদবি নেই। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেববর্মা পদবি না থাকলেও বিজেপি তাকে দেববর্মা বানিয়ে প্রার্থী করেছে পূর্ব ত্রিপুরায়। পরিচয়পত্রে শুধু সিং টাইটেলটি আছে, নেই এসটি বা তপশিলি জনজাতি সার্টিফিকেট। তার মানে তিনি জনজাতি অংশের মানুষ নন। এটা পত্রিকার কথা, এটা আমার কথা না, পত্রিকার ভাষায়। এখন কথা হলো, একটা পত্রিকা তো রিসার্চ না করে তো আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে না, সংবাদ প্রকাশ করে না। যেহেতু আমি নিজেও মেইন স্ট্রিম মিডিয়াতে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আমি জানি ব্যাপারটা। তো সেক্ষেত্রে এই সংবাদটির গুরুত্ব মানে অনেক বেশি, অনেক মানে গুরুত্বপূর্ণ সংবাদ এটা। তো এখন কথা হলো যে প্রথম আমার দিক থেকে এবার কথা বলি আমি, যে নাম্বার 1 হলো, আসলেই কি ওনার এসটি সার্টিফিকেট নাই? যদি এসটি সার্টিফিকেট না থাকে, একটা হলো যে তিনি এসটি সার্টিফিকেট কখনো নেনইনি। কারণ সাধারণভাবে কি হয়, রাজপরিবারের সদস্যদের তো আর চাকরির জন্য কোথাও গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয় না, বা কোনো স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও এসটি সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, মানে কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা এসটি সার্টিফিকেট ব্যবহার করবেন, এইটা তো সাধারণভাবে মানে এটা কল্পনারই বাইরে। কারণ তারা আর্থিকভাবে না, রাজা মানে কি, আমরা বাকি সবাই প্রজা। যদি আজকে রাজতন্ত্র থাকতো তাহলে আমরা সবাই প্রজা থাকতাম, রাজাদের কাছে সব থাকতো, আমাদের কাছে হয়তো কিছুই থাকতো না, বা কোনো মতো খেয়ে বেঁচে থাকতাম। তো রাজারা তো আর সরকারি সুযোগ সুবিধা, বিপিএল কার্ড, এটা ওটা, এগুলির জন্য কোথাও যাবে না। তো সুতরাং তাদের দৈনন্দিন জীবনে যেহেতু এসটি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট এগুলির প্রয়োজন পড়ে না আমাদের ধারণা অনুসারে, সেহেতু হতে পারে তিনি কখনই এসটি সার্টিফিকেট নেননি, এটা হতে পারে। অন্যথায় এটাও হতে পারে যে তিনি এসটি সার্টিফিকেট নিয়েছিলেন, কিন্তু যখন তিনি বিয়ে করে তিনি যখন ছত্তিশগড় চলে যান, তখন সেখানে গিয়ে হয়তো তিনি এসটি সার্টিফিকেটটা সারেন্ডার করে দিয়েছেন, যে এখন আর দরকার নাই। তো এটাও হতে পারে। সেখানে তো দেববর্মা উপাধির জন্য ছত্তিশগড়ে আমি যতটুকু জানি কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ছত্তিশগড়ে তিনি আপনার রিজার্ভেশন পাবেন না। আর তাছাড়া যে কেন্দ্রটি থেকে তিনি দাঁড়িয়েছিলেন, আমি দেখেছি গুগলে সার্চ করে, সেই কেন্দ্রটি ছত্তিশগড়ে, সেটা জেনারেল ক্যাটাগরির কেন্দ্র এটা।
সেটা এসটি ক্যাটাগরির কেন্দ্র না। তো সেখান থেকে তিনি দাঁড়িয়েছিলেন, যদিও মানুষ ভোট দেয়নি, তো কি করবেন, ঠিক আছে, এটা তো হতেই পারে, রাজনীতিতে নির্বাচনে দাঁড়িয়ে কেউ কখনো বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়, কেউ কখনো একেবারে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। জামানত বাজেয়াপ্ত হয়েছে তার মানে একেবারে লজ্জা মুখ দেখানো যাবে না, এরকম কোনো ব্যাপারটা পার না, ঠিক আছে, হতেই পারে। আর একটা নির্বাচনে হতে পারে মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হবেন। কিন্তু এখন কথা হলো, এই এসটি সার্টিফিকেট যদি না থাকে, সেটা সারেন্ডারই করুক অথবা না নিয়েই থাকুন, যে কোনো কারণে হোক, যদি পসেশনে এসটি সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার পূর্ব ত্রিপুরা কেন্দ্রটি তো সোললি, সম্পূর্ণভাবে আপনার এটা রিজার্ভড ফর শিডিউলড ট্রাইব। ফলে সেখানে শুধুমাত্র যাদের এসটি সার্টিফিকেট আছে তারাই সেখানে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এছাড়া পৃথিবীতে আর কেউ পারবেন না। এটা টোটালি ভারতীয় সংবিধান অনুসারে, নির্বাচন ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে এটা রিজার্ভ হয়ে রয়েছে। যতদিন পর্যন্ত না এটা রিজার্ভ হয়, ততদিন পর্যন্ত যার কাছে এসটি সার্টিফিকেট নাই তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এখন এই অবস্থাতে যদি বিজেপির প্রার্থীর কাছে আপনার এসটি সার্টিফিকেট না থাকে, তাহলে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তার নমিনেশন সেখানে বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে কি হবে? বিজেপি কি এটা না জেনে করেছে? যদি ওনার কাছে এসটি সার্টিফিকেট না থেকে থাকে, তাহলে বিজেপির মতন দল যে সারা পৃথিবীর খবরাখবর রাখে, বিজেপির পুরো ব্যবস্থা সম্বন্ধে আমি অনেক বিজেপি নেতার চেয়ে অনেক বেশি অবহিত, অন্তত আমার যে ব্যাপারে আমি একেবারে পাক্কা করে বলতে পারি যে বিজেপির মতো সুচারুরূপে প্রত্যেকটা কাজ করা একটা পার্টি, সেই পার্টির কাছে এই ব্যাপারে খবর নেই, এটা তো সাংঘাতিক ব্যাপার। কারণ আজকে যদি দেখা যায় যে তিনি এসটি সার্টিফিকেট জমা দিতে পারছেন না, অথবা সেই সার্টিফিকেট নিয়ে কোনো ধরনের কোশ্চেন উঠে গেছে, আর 10 জন এসটি সার্টিফিকেট ভুয়ো দেখিয়েছে, কোশ্চেন উঠেছে, সেটা সাধারণ ব্যাপার। আর রাজপরিবারের কারণ রাজপরিবার আমাদের কাছে অনেক বেশি মর্যাদার, অনেক বেশি ত্রিপুরা রাজ্যের মানুষ রাজপরিবারের প্রতি সম্মান বোধ রাখে, শ্রদ্ধাবোধ রাখে। সেই পরিবারে কেউ কারোর সার্টিফিকেট নিয়ে কোশ্চেন উঠবে, সেটা তো সাংঘাতিক ব্যাপার হয়। এই যে সংবাদটা প্রকাশিত হয়েছে, এই সংবাদটি এইখানে সবচেয়ে বেশি গুরুত্ব। তো সেই জায়গাতে এটা বিজেপির ছবিতেও দাগ লাগবে। কারণ ক্যান্ডিডেট যদিও তিপ্রামথার নেতার বোন, যদিও মূলত তিপ্রামথার কর্মীরাই একটা অংশ উল্লসিত, তারাই তাদের দলীয় পতাকা নিয়ে আহ্বান করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, সব কিছু করছেন। বিজেপির কর্মীদের মধ্যে যদিও কোনোখানে রাজ্যের, এটা ফ্যাক্ট, এটা একদম গ্রাউন্ড ফ্যাক্ট, এটা সারা রাজ্য থেকে, যেখান থেকে পূর্ব ত্রিপুরার খবরাখবর পাচ্ছি, বিজেপির লোকরাও কথা বলছেন, আমার সঙ্গে সামাজিকভাবে বহু লোক কানেক্টেড, সবাই এটাই বলছেন যে কোথাও উন্মাদন কারোর মধ্যে কোনো উৎসাহই নাই, ক্যান্ডিডেটকে জেতাতে হবে পূর্ব ত্রিপুরা, কোথাও সেই জিনিসটা নাই বিজেপির কর্মীদের মধ্যে আর কি। কিছু মানুষ যায়, মিটিংয়ে যেতে হবে, পার্টি ডাকলে যেতেই হবে, না গেলে পরে অনেক মানসিক টেনশন তো থাকেই। তো তার কারণে যাচ্ছে মানুষ, ভিড় করছে, কিন্তু মনের মধ্যে কোনো উৎসাহ নেই। মিটিংগুলোর দিকে তাকালেও, একটি মিটিংয়ে তো দেখলাম ক্যান্ডিডেট বারবার মানুষকে বলছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো কিনা, মানে ক্যান্ডিডেটের ভাই, ছোট ভাই, যিনি রাজ পরিবারের সদস্য, তিনি বারবার বলছেন যে মানুষ তোমরা আমাকে বিশ্বাস করো কিনা। মানুষ সেখান থেকে হাতে গোনা কয়েকজন শুধুমাত্র বলছে, বাকি মানুষ কোনো রেসপন্স দিচ্ছে না। তিনি বারবার বিরক্ত হয়ে আবার বলছেন, আরও বারবার বলছেন, কিন্তু বারবার মানুষ দেখা যাচ্ছে, কখনোই দেখা গেল না শেষ পর্যন্ত যে পুরো হল ইয়েস বলতে, হ্যাঁ বলতে, বিশ্বাস করে বলতে। তো এই রকম একটা অবস্থা তো বিরাজ করছে, এটা তো ঠিক। এই অবস্থাতে এই যে সার্টিফিকেট, সেটা নিয়ে যদি কোশ্চেন উঠে যায়, এবং যদি তিনি সার্টিফিকেট জমা দিতে না পারেন, তাহলে বিজেপিকে এখানে নতুন করে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে কি তিপ্রামথা যিনি প্রতিষ্ঠাতা, যিনি সুপ্রিমো, তিনি দাঁড়াবেন, না গতবার কংগ্রেসের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন রাজপরিবারের আরেক সদস্যা তিনি দাঁড়াবেন, না অন্য কোনো সাধারণ তিপ্রাসা নেতা, সে বিজরাঙ্কল হতে পারে, বা অন্য কোনো তিপ্রামথা থেকে কোনো তিপ্রাসা নেতা ক্যান্ডিডেট হতে পারেন, না বিজেপি সেই ক্ষেত্রে বিজেপির কোনো নেতা বা যিনি বর্তমানে এমপি আছেন
পূর্ব ত্রিপুরার তাকে টিকিটে দিতে পারে? এই প্রশ্নগুলো সবগুলো এই একটা সংবাদের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে, কারণ সংবাদটি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ। এই কারণে ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্ব ত্রিপুরার প্রত্যেক ভোটারের জন্য গুরুত্বপূর্ণ, ত্রিপুরামাথার প্রত্যেক কর্মী সমর্থকের জন্য গুরুত্বপূর্ণ, বিজেপিরও প্রত্যেক কর্মী সমর্থকের জন্য গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটিতে কমেন্ট তো অবশ্যই করবেন, লাইক তো অবশ্যই করবেন, আর ভিডিওটি শেয়ারও করবেন ম্যাক্সিমাম। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ এই আলোচনাগুলো ব্যতিক্রমী আলোচনা। এই আলোচনাগুলো কোথাও পাবেন না। কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, সে তো ভিন্ন, যে কোনো বিষয়ই আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে। কিন্তু যে আলোচনা পৃথিবীতে আর কোথাও শোনেন না, সেই আলোচনা তো আপনাকে শুনতে হবে। সেই আলোচনা শোনার টেস্ট না হলে আপনি পাবেন না, আপনি এর থেকে বঞ্চিত থাকবেন। তো আপনি যাতে বঞ্চিত না থাকেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজটিকেও আপনি ফলো করে নিন। তাহলে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে দুটোর সঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন, আর এই ধরনের ব্যতিক্রমী ভিডিওগুলো আপনি দেখতে এবং শুনতে পারবেন। ভালো থাকবেন সবাই, যত্ন খুলুম খা, সবাইকে নমস্কার।